আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগতম প্রত্যেককে আমাদের স্কুলে। এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের এমসিকিউ সলভ সিরিজের বায়োলজির প্রথম ক্লাসে 2019 সালে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তোমরা যারা এই মুহূর্তে টেস্ট পেপার সলিউশনে আছো, তাদের প্রিপারেশনের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক ক্যাডেট কলেজ এবং শীর্ষস্থানীয় স্কুলের বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেওয়ার সিরিজের আজকে বায়োলজির প্রথম লেকচারটাতে রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। তোমাদের কাছে টেস্ট পেপার অবশ্যই আছে বাই দিস টাইম। যদি থাকে তাহলে রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্নটা একটু হাতে নিয়ে যদি আমরা সলভ করার চেষ্টা করি, আমার মনে হয় যে এই সলভ সিরিজটা তোমাদেরকে হেল্প করবে খুব ভালো মতো প্রিপারেশনটা নিতে। প্রথম প্রশ্ন, রাজশাহী ক্যাডেট কলেজ, কিভাবে আমরা দেহের সাপেক্ষে আমাদের হাত ভাঁজ করতে পারি? তো আমরা হাতকে যখন এইভাবে করি, এটা হচ্ছে হাতের প্রসারণ। আমরা যখন এরকম করি তাহলে এটা হচ্ছে হাতের ভাঁজ। তো আমাদের এইখানটাতে যে মাসেলটা থাকে এটা হচ্ছে বাইসেপ মাসেল, এটা হচ্ছে ট্রাইসেপস মাসেল। তো বাইসেপস আর ট্রাইসেপসের ক্ষেত্রে বাইসেপসটা যখন সংকুচিত হয়, এই বাইসেপসটা যখন সংকুচিত হয় তখন আমরা হাত ভাঁজ করি এবং ট্রাইসেপসটা শিথিল হয়। আর এক্ষেত্রে বাইসেপসটা যখন প্রসারিত হয় আমাদের হাতটা অপসারিত হয়। সুতরাং এখানে প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে যে কিভাবে আমরা দেহের সাপেক্ষে আমাদের হাত ভাঁজ করতে পারি। অ্যান্সার হচ্ছে বাইসেপস সংকোচনের মাধ্যমে। কারণ এখানে দুইটা মাসেলের কথা বলা হয়েছে। তোমরা যারা নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন অধ্যায়টা পড়েছ, সেখানে পেশির ক্রিয়া নামে যে অংশটা আছে অধ্যায়ের তৃতীয় পেজে বা চতুর্থ পেজে, সেইখানে এক্সপ্লেনেশন আছে যে আমরা আমাদের বাইসেপস এবং ট্রাইসেপসের অ্যাক্টিভিটিটা কিভাবে আমরা মেনটেন করতে পারি, যেহেতু এটা ভলান্টারি মাসেল। তোমরা ডেফিনেটলি জানো যে আমাদের যে মাসেল আছে, এই মাসেলটা তিন ধরনের হয়। একটা হচ্ছে ভলান্টারি, একটা হচ্ছে ইনভলান্টারি, আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, মানে হৃদপেশি। তার মানে ভলান্টারি মাসেল, ইনভলান্টারি এবং কার্ডিয়াক, এই মাসেল সম্পর্কে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় যে আছে জীবকোষ ও টিস্যু, সেখানে একটু কিঞ্চিত আলাপ করা হয়েছে। দ্বিতীয় কোশ্চেন, লিউকেমিয়ার ক্ষেত্রে লিউকেমিয়া কি তোমাদের বইটাতে আছে, তোমরাও জানো। অপশন হচ্ছে ডব্লিউবিসি বেড়ে যায়। তোমরা ব্লাড সেল সম্পর্কে অবশ্যই জানো। আমরা জানি যে যত ধরনের ব্লাড সেলস আছে এটাকে তিন ভাগে ভাগ করা যায়, এটা আমরা জানি। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লাটিলেটস। এই সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে। তো আরবিসি যেটাকে আমরা এরিথ্রোসাইট বলি, এরিথ্রোসাইট, এবং ডব্লিউবিসি যেটা আমরা এটাকে কি বলি, লিউকোসাইট, এবং আমাদের যে প্লাটিলেটস আছে এটাকে আমরা বলি থ্রম্বোসাইট। সো এই যে সাইটস, দিস আর দ্য সেলস, ব্লাড সেলস। সুতরাং এক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে লিউকেমিয়া যদি হয়, এই যে ডব্লিউবিসি যেটাকে আমরা শ্বেত রক্তকণিকা বলি, এই শ্বেত রক্তকণিকা বেড়ে যায়। দ্যাট ইজ রাইট। আরেকটা হচ্ছে আরবিসি ডব্লিউবিসির অনুপাত অস্বাভাবিক হয়ে যায়। দ্যাট ইজ অলসো ট্রু। আমরা জানি বইয়ের মধ্যে যেটা আছে, বাট অ্যাকচুয়ালি আরবিসি এবং ডব্লিউবিসির আমরা যদি অনুপাত করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 700:1, অর্থাৎ 700টা আরবিসি থাকলে তার এগেইনস্টে একটা ডব্লিউবিসি থাকে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এখন যদি আরবিসি ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যায় তাহলে এই অনুপাতটা পরিবর্তন হবে। সুতরাং ডব্লিউবিসি বেড়ে যাওয়া আর অনুপাত বেড়ে যাওয়া বা অস্বাভাবিক হওয়া একই কথা। সুতরাং সেই ক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে অনুচক্রিকা কমে যায় না, অনুচক্রিকা কমে যাওয়ার কোনো বিষয় এখানে না। সুতরাং অ্যান্সার হচ্ছে 1 ও 2, লিউকেমিয়া যদি হয়। তৃতীয় কোশ্চেন, গর্ভধারণের কোন সময়ে অমরা গঠিত হয়? এখানে অপশন হচ্ছে নিষেকের 6 সপ্তাহ পরে, 8 সপ্তাহ পরে, 10 সপ্তাহ পরে, 12 সপ্তাহ পরে। কিন্তু এখানে অপশনগুলোর মধ্যে একটু মানে স্পেসিফিকেশন করতে ঝামেলা কেন হয়? কারণ ইউজুয়ালি আফটার কনসিভ 12th উইক, এই সময়টার মধ্যে মানে কনসিভের 12 সপ্তাহের মধ্যে প্লাসেন্টা ফর্মেশন হয়। প্লাসেন্টা মানে হচ্ছে অমরা। সুতরাং 12 সপ্তাহের মধ্যে অমরাটা সংগঠিত হয় বা অমরাটা গঠিত হয়। তোমরা ডেফিনেটলি যারা প্রজনন
মানে অংশটা পড়েছো, আমার ভিডিওটা দেখেছো, সেখানে আমি একটু করে ব্যাখ্যা করেছিলাম যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে মানে স্ত্রী প্রজনন তন্ত্রের যে জরায়ুর অংশটা আছে, এটার ভিতরে যে পেরিমেট্রিয়ামটা আছে, এই পেরিমেট্রিয়াম বা জরায়ুর ভিতরের আবরণটা যেখান থেকে অঙ্গটা সৃষ্টি হয় অর্থাৎ প্লাসেন্টা ফর্ম হয়, সেটা গর্ভধারণের 12 সপ্তাহের মধ্যে হয়। সুতরাং অ্যান্সারের ক্ষেত্রে এখানে একটু ঘাটতি আছে, সবগুলো অ্যান্সারই রাইট, সুতরাং স্পেসিফিক করে দেওয়া যাবে না, এটা হবে উইদিন 12th উইক। হ্যাঁ, উইদিন মানে হচ্ছে 12 সপ্তাহের মধ্যে। পরের কোশ্চেন, টিস্যু কালচারের একটা ছবি দেওয়া আছে এবং ছবি দিয়ে বলেছে উপরের ছবিতে কোন প্রক্রিয়াটি সংঘটিত হয়। অপশন হচ্ছে সংকরায়ন, না এখানে সংকরায়ন হচ্ছে না, সংখ্যা বৃদ্ধিকরণ হ্যাঁ এটা হচ্ছে। কারণ টিস্যু কালচারটা আমরা জানি যে একটা উদ্ভিদের মাতৃ উদ্ভিদের যে ইটা আছে মানে ভাজক টিস্যুটা আছে, মেরিস্টেমটা আছে, সেখান থেকে সেল ডিভিশনের মাধ্যমে বা একটা সাইন্টিফিক প্রক্রিয়া নাম্বার ডেভেলপমেন্ট করা হয়। সো ইন দ্যাট কেস ভাজক টিস্যুর বিভাজনটাকে একটা কালচার মিডিয়ামে এনে, তোমরা যারা 14 অধ্যায় পড়েছো জীব প্রযুক্তি অধ্যায়টা যে আছে সেখানে জানো যে টিস্যু কালচারের এক্সপ্লেনেশনটা আছে, অর্থাৎ এটা একটা নাম্বার ইনক্রিজিং প্রসেস। খুব শর্ট টাইমের মধ্যে জীবাণুমুক্ত উপায়ে নাম্বার ইনক্রিজিং করার একটা প্রসেস হচ্ছে টিস্যু কালচার। সো পরের কোশ্চেন হচ্ছে কোন তত্ত্ব চার্লস ডারউইনের সাথে সম্পর্কিত। আমরা রবার্ট চার্লস ডারউইন বা চার্লস রবার্ট ডারউইনের নামটা জানি, যিনি হচ্ছেন বিবর্তনবাদের জনক বলা হয়, এবং তার কথা অনুসারে তোমরা যারা 12 নম্বর অধ্যায় পড়েছো যেখানে জীবের বংশগতি ও বিবর্তনে ডিএনএ আরএনএ এর এক্সপ্লেনেশনের পরের পার্টটুকুতে ডারউইনের একটা ছোট্ট এক্সপ্লেনেশন দেওয়া আছে বইয়ে, সেখানে বলা হয়েছে এই কথাটা। তার মধ্যে একটা হচ্ছে প্রথম কথাটা কোনটা ডারউইনের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে ব্যবহৃত অব্যবহৃত অঙ্গগুলো বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। ইটস নট। প্রত্যেকটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপত্তি লাভ করে, এটা ডারউইনের তত্ত্ব না, এটা হচ্ছে কোষ তত্ত্ব। তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন ইন্টারমিডিয়েটের বটানি বইটাতে প্রথম যে অধ্যায়টা আছে সেটার নাম হচ্ছে কোষ ও এর গঠন। সেটার ফার্স্ট পেজের শেষের দিকে অথবা সেকেন্ড পেজের প্রথমে সেল থিওরি নামে একটা অংশ আছে, যেখানে বলা হয়েছে যে সেল থিওরিতে ওইখানে একটা অংশ দেওয়া হচ্ছে প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট। সুতরাং এটা বিবর্তনবাদের কোনো কথা না, এটা হচ্ছে কোষতত্ত্বের কথা। তৃতীয় কথা হচ্ছে অস্তিত্ব রক্ষার যুদ্ধে যোগ্যতম বেঁচে থাকে, এই কথাটা রাইট। দ্যাট ইজ অ্যাকচুয়ালি লিঙ্কড উইথ দ্য ডারউইনিজম। কারণ তোমরা যারা ডারউইনিজম বা ডারউইন মতবাদকে একটু পড়েছো তারা জানো এখানে একটা শব্দ আছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা নিয়ে আলাদা করে কথা বলার আছে, অনেক কথা বলার আছে, বাট আজকে মানে যেহেতু শুধুমাত্র এমসিকিউ সলিউশন, আমি শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি। তোমাদের এই শব্দটা ডেফিনেটলি জানো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ফিটেস্ট মানে হচ্ছে ফিট, যে ফিট যে হচ্ছে টিকে থাকতে পারে, অ্যাডাপ্টেশন আছে, অ্যাডাপ্টেশন। এই শব্দটা হচ্ছে অ্যাডাপ্টেশন মানে হচ্ছে এটা এক ধরনের অভিযোজন, মানে অভিযোজন মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। সো এটা যে করতে পারে সে প্রকৃতির সাথে টিকে থাকার জন্য ফিট, সবচেয়ে যে ফিট সে হচ্ছে ফিটেস্ট, সুপারলেটিভ ডিগ্রি অফ এনিথিং। সো দিস ফিটনেস ফিটেস্ট, সে সবচেয়ে যোগ্যতম। এই জন্য এই শব্দটার ব্যাখ্যাটা হয়েছে এইরকম, যোগ্যতম, ফিটেস্ট, যে যোগ্যতম সে টিকে থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। সুতরাং এটা ডারউইনের মতবাদের সাথে যায়। পরের কোশ্চেন, কোন উদ্ভিদ কোষটি totipotency প্রদর্শন করে? Now the question is what is totipotency? Well, if you just google totipotency, totipotency means the power or the ability to grow. হ্যাঁ, এটা যে কোনো ধরনের সেলই হতে পারে। যেমন আমরা অনেক ভালো মতো জানি যে মেরিস্টেমেটিক টিস্যু মানে ভাজক টিস্যু বা ভাজক কোষের একটা ক্ষমতা আছে রিজেনারেট করা, সেল ডিভিশন হওয়া। সো টটিপটেন্সিকে আমরা ইন শর্ট বলতে পারি পাওয়ার অফ সেল ডিভিশন, অর আমরা বলতে পারি নাম্বার ইনক্রিজিং পাওয়ার, নাম্বার ইনক্রিজিং পাওয়ার, দ্যাট ইজ টটিপটেন্সি। সো as আমরা জানি যে আমাদের যেহেতু তোমাদের কাছে যদি গুগল থেকে থাকে বা গুগল কানেক্টিভিটির সাথে তোমরা থাকো, যত ধরনের ডিফিকাল্ট কোনো ওয়ার্ড যদি পাও
সার্চ ফর ইট, ট্রাই টু স্টাডি। সো টপিক বলে সি, এটা হচ্ছে ভাজক টিস্যুর একটা ক্ষমতা, এটা হচ্ছে মেরিস্টেম হবে, কারণ অপশনে আছে জাইলেমের ভেসেল নো, সিভ নল নো, দ্যাট শুড বি মেরিস্টেম, বিকজ মেরিস্টেমেটিক টিস্যু যে শব্দটা আমরা জানি, তোমরা এটাকে ভাজক টিস্যু হিসেবে জানো, বাট দিস ইজ মেরিস্টেম। মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু। পরের কোশ্চেন, উদ্ভিদের নাইট্রোজেন এবং ফসফরাসের প্রয়োজন কেন? নাম্বার 1, অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণের জন্য, বৃদ্ধি এবং উন্নতির জন্য, নিউক্লিক অ্যাসিডের জন্য। এখানে অ্যাকচুয়ালি তিনটাই রাইট অ্যান্সার, বিকজ উইদাউট নাইট্রোজেন অ্যামাইনো অ্যাসিড তো ফর্ম হবে না। তোমরা যারা জানো যে অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি, অ্যামাইনো অ্যাসিড জিনিসটা হচ্ছে এমন একটা অর্গানিক অ্যাসিড যে অ্যাসিডে অ্যাট লিস্ট একটা ফ্যাটি অ্যাসিড থাকবে এবং একটা অ্যামিনো গ্রুপ থাকবে। সো যে অ্যাসিডে, যে অর্গানিক অ্যাসিডে একটা ফ্যাটি অ্যাসিড এবং একটা অ্যামিনো গ্রুপ থাকে অ্যাট লিস্ট, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এবং এখানে নাইট্রোজেন আছে। সো এখানে তিনটেই হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ফলকে কৃত্রিমভাবে পাকাতে পারে কোনটি? অ্যান্সার হচ্ছে ইথিলিন। ফলকে কৃত্রিমভাবে পাকাতে পারে হচ্ছে ইথিলিন। পরে ডিএনএ 9 নম্বর কোশ্চেন, ডিএনএ এর কোন অংশ একক প্রোটিন তৈরির জন্য তথ্য সরবরাহ করে? দিস মাস্ট বি জিন, কারণ আমরা জানি জিন হচ্ছে এমন একটা পলিপেপটাইডের বন্ড বা জিনোম বা জেনেটিক কোড যেটা একটা নির্দিষ্ট এনজাইম তৈরি করে। সুতরাং এখানে কোশ্চেন হচ্ছে ডিএনএ এর কোন অংশ একক প্রোটিন তৈরি করে, এটার অ্যান্সার হবে জিন। এরপরের কোশ্চেন, প্রোটিন সংশ্লেষণ ঘটে, তিনটা অংশ দেওয়া আছে। রাইবোসোমে 100%, নিউক্লিওলাসে অবশ্যই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ডেফিনেটলি, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার মধ্যেই যদি রাইবোসোম থাকে তাহলে আমরা সেটাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। তো আমরা জানি তো যে ইআর দুই ধরনের হয়, তোমরা এটা ডেফিনেটলি জানো যে ইআর মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা প্লেন হতে পারে, যেটা রাফ হতে পারে। তো প্লেন এন্ড রাফের মধ্যে একটাই ডিফারেন্স, ফিজিক্যাল ডিফারেন্স, প্লেনের মধ্যে কোনো রাইবোসোম থাকে না। তোমরা যারা দ্বিতীয় অধ্যায়টা পড়েছো জীবকোষ ও টিস্যু, ওই অধ্যায়টাতে যারা একটু আগেই বারবার বলেছি, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বায়োলজির বেসিক। যারা সেলটা ভালো মতো বুঝবা, টিস্যুটাকে ভালো মতো বুঝবা, তাদের জন্য বায়োলজি স্টাডি করাটা ইজিয়ার হবে। হ্যাঁ, আর একটা ধারণা তো অবশ্যই আছে, অনেকের কাছে মনে হয় যে বায়োলজিটা খুব সহজ rather than physics and chemistry. I personally do support on this thing, but there are some other students also যাদের কাছে বায়োলজিটা কঠিন মনে হয়। Somehow they feel this is tough, but the feeling of toughness is also varies. It's relatively depends on people's perception. আমি জানি না অনেক স্টুডেন্টের কাছে বায়োলজিটা কেন কঠিন মনে হয়, but I do personally feel this is easier. It's all about a branch of science, এবং একটা লিভিং থিংস এর সায়েন্স। এটা ইজিলি ঠান্ডা মাথায় চিন্তা করলে ভালো করা যাবে সম্ভব। কোয়েশ্চেন হচ্ছে 11, পাতার বৃন্তে অবস্থিত লম্বা স্থিতিস্থাপক কিন্তু শক্তিশালী সূত্র দিয়ে গঠিত টিস্যু কোনটা? এখানে বলেই দিছে এটা কোলেনকেমা হবে। এটা কিভাবে বুঝবো? তোমরা যারা টিস্যু অধ্যায় পড়েছো সেখানে জানো যে উদ্ভিদের টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তো ভাজক টিস্যুকে আমরা কিভাবে ভাগ করেছি? ভাজক মানে মেরিস্টেমেটিক টিস্যু, সো এটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু, এটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। তো মেরিস্টেমেটিককে আমরা ভাগ করেছি, তোমরা যারা আমার টিস্যুর ভিডিওটা দেখেছো সেখানে জানো যে টিস্যু মানে কি? টিস্যু হচ্ছে সামেশন অফ সেলস, কতগুলো কোষের সমষ্টি, যেখান থেকে একটা যে সামেশনটা বা যে সমষ্টিটা একটা নির্দিষ্ট কাজ করে। তো উদ্ভিদের ক্ষেত্রে দুই ধরনের, ভাজক এবং স্থায়ী। স্থায়ী টিস্যুটাকে আমরা তিন ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। সেই যে সরল টিস্যু তার তিনটা পার্ট, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা। সো আমাদের এখানে যে অপশনে দেওয়া আছে, যে বৈশিষ্ট্যটা দেওয়া আছে, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা বৈশিষ্ট্য। পরের কোশ্চেন, একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা খুবই অস্পষ্ট আমার কাছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে 4টা ক্রোমোজোম এবং 8টা ক্রোমাটিড থাকে। কিভাবে? তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা যারা কোষ বিভাজন অধ্যায়টা দেখেছো সেখানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের যে এক্সপ্লেনেশনটা আছে সেখানে এরকম একটা অংশ দেওয়া আছে না,
যে এইখানে এরকম ভাবে দুইটা অংশ, মনে কর এইগুলোর তো আসলে কোনো স্পেসিফিক, এগুলো সুতার মতো অংশ, তো সো সুতার মতো অংশগুলো যখন এইভাবে থাকে, এখানে অ্যাকচুয়ালি দুইটা ক্রোমোজোম আছে, কিন্তু একটু খেয়াল করে দেখো এখানে দুইটা ক্রোমাটিড আছে, এখানে দুইটা আছে, সুতরাং ক্রোমোজোম যদি দুইটা হয় ক্রোমাটিড হবে চারটা, মানে ডিপ্লয়েডের ক্ষেত্রে, আর ক্রোমোজোম যদি চারটা হয় তাহলে ক্রোমাটিড হবে আটটা। উদ্দীপকের চিত্রে ক্রোমোজোম চারটা থাকলে ক্রোমাটিড আটটা আছে। পরের কোশ্চেন, সালোক সংশ্লেষণে কেন আলোর প্রয়োজন হয়? সো আলোর প্রয়োজন, এখানে অপশন কি দিয়েছে? কার্বন ডাই অক্সাইডের সালোক বিভাজনে না, কার্বন ডাই অক্সাইড আত্তীকরণে তাও না, আলোর প্রয়োজন হচ্ছে আলোক পর্যায়ে, তো এখানে এটিপি প্রোডাকশন হবে। তোমরা যারা 4 নম্বর চ্যাপ্টারটা অর্থাৎ জীবনী শক্তি পড়েছো, সেখানে সালোক সংশ্লেষণের এক্সপ্লেনেশনে আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়ের কথা বলা হয়েছে, এবং আমি আলাদা করে দুইটা ভিডিও আপলোড করেছি, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। তোমরা জানো সেখানে একটা C3 সাইকেল আছে, এবং এটাও তোমাদের কাছে শিওর যে আলোক পর্যায়ে যে শক্তিটা উৎপন্ন হয় এটাকে আমরা বলি অ্যাসিমিলেটরি পাওয়ার বা আত্তীকরণ শক্তি, সেটা হচ্ছে এটিপি এবং NADPH2, এই দুইটা ফরমেশন হচ্ছে, অর্থাৎ এই দুইটা তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে অর্থাৎ অন্ধকার পর্যায়ে গিয়ে কাজে লাগছে, এই কারণে এটাকে আত্তীকরণ শক্তি বলে। সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে ওই যে এটিপি তৈরিতে। এরপরে 14 নম্বর প্রশ্ন, কোনটি রস আহরণে সহায়তা করে? মূলজ চাপ, প্রশোধনের শোষণ চাপ, বদ্ধ পরিবহন। এখানে বদ্ধ পরিবহন কখনোই অপশনটা রাইট না, অ্যান্সার হচ্ছে 1 এবং 2। 15 কোয়েশ্চেন নাম্বার, শ্বসনের কোন ধাপে শক্তি হিসাবে এটিপি প্রয়োজন পড়ে? এটা ডেফিনেটলি হচ্ছে গ্লাইকোলাইসিস। কেন? কারণ আমরা জানি অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসনের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যারোবিক রেসপিরেশনে সবাত শ্বসনের ক্ষেত্রে প্রথম ধাপটা হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। দ্বিতীয় ধাপটা কি? অ্যাসিটাইল কো এ প্রোডাকশন। তৃতীয় ধাপটা হচ্ছে ক্রেবস সাইকেল। চতুর্থ ধাপটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে কি হচ্ছিল? পাইরুভিক অ্যাসিড। আমরা জানি এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ থেকে CH3COCOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। সো এটা হচ্ছে গ্লুকোজ। আমরা জানি গ্লুকোজের সংকেত হচ্ছে এইটা। সো এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড হচ্ছে, এবং এই সময় 4টা এটিপি প্রোডাকশন হয়, তোমরা জানো, এবং এই 4টা থেকে 2টা এটিপি আবার লস হয়ে যায়। সো এখানেই কথাটা হচ্ছে সত্য যে শ্বসনের কোন ধাপে শক্তি হিসেবে এটিপির প্রয়োজন পড়ে, দ্যাট ইজ দ্য স্টেপস, দ্যাট ইজ গ্লাইকোলাইসিস। তোমরা জানো গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজ ভেঙে যাওয়া। তো গ্লুকোজ ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি উৎপাদন হচ্ছে? পাইরুভিক অ্যাসিড। সো ইন দ্যাট কেস this is definitely glycolysis. Is the process where ATP is required again after the production. So 4 ATP is being produced here, and also 2 ATP is lost. So ekhetre glycolysis would be the answer. For a question, সরলতম নিম্ন শ্রেণীর জীব থেকে জটিল ও উন্নততর জীবে ধীরে ধীরে পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয় কোথায়? এভরি সিঙ্গেল ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। যেহেতু এটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে আমাদের চিন্তা করতে হবে এটা বিবর্তন না, এটা হচ্ছে আসলে জীবাশ্মবিদ্যা। সো জীবাশ্মবিদ্যা যেহেতু সরল থেকে জটিল হচ্ছে, কিভাবে? কারণ জীবের অংশ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন কিছু পরিবর্তন হচ্ছে, any type of energy, কারণ শক্তি রূপান্তরিত হচ্ছে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জীবাশ্মবিদ্যা। পরের কোশ্চেন, একটা ছবি দেওয়া আছে, ছবিটা হচ্ছে এইরকম, ছবিটা হচ্ছে এইরকম, হ্যাঁ, এই ছবিটা কিসের ছবি? এটা যে কেউ, যদি আমার ছবিটা আসলে ভালো হয়নি, মানে এই ছবিটা হচ্ছে কিডনির ছবি। আমাদের দেহে 2টা শিং-বীজের মতো কিডনি আছে না, এই কিডনির মতো ছবি। সো এটা কিডনির ছবি। আবার অপশনে বলেছে নেফ্রন, না নেফ্রন না। মস্তিষ্ক, না মস্তিষ্ক না। পাকস্থলী। তোমাদের তো এই ফিগারগুলো আঁকানোর মানে অভ্যাস আছেই। আমি যারা বায়োলজি স্টাডি করছো, আমি তোমাদেরকে বারবার বলছি মানে সুন্দর করে ছবি আঁকানোর একটা প্র্যাকটিস করো। যারা পাকস্থলীর ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কন করি, হ্যাঁ, এটা পাকস্থলী।
সো অনেকে অনেক তার চেয়ে অনেক বেশি সুন্দর করে করতে পারে। আমাদের যখন আমরা ব্রেইনকে চিন্তা করি, আমাদের ব্রেইনকে চিন্তা করলে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। ব্রেইনের একটা স্ট্রাকচার আছে এরকম, এটা স্টোমাকের স্ট্রাকচার, কিডনি স্ট্রাকচার। আরেকটা হচ্ছে কি ওই যে নেফ্রন। তো নেফ্রনের ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে নেফ্রনের ক্ষেত্রে এরকম একটা মানে গ্লোমেরুলাস থাকে, এবং গ্লোমেরুলাস থেকে এখানে একটা প্যাচ সৃষ্টি হয় যেটাকে আমরা প্রক্সিমাল প্যাচানো নালিকা বলি। সেখান থেকে একটা লুপ তৈরি হয়, এই লুপটাকে আমরা বলি লুপ অফ হেনলি। হ্যাঁ, এই লুপটা হচ্ছে লুপ অফ হেনলি। পরে এটা হচ্ছে এখানে এসে আরেকটু এক্সপান্ডেড হয়ে যায়, এবং এখানে অনেক মানে পেঁচানো কৈশিক জালিকা থাকে। সো এই ক্ষেত্রে আমরা জানি এখানে হচ্ছে এরকম একটা অংশ থাকে। সো আমরা স্টোমাক, নেফ্রন, হিউম্যান ব্রেইন এন্ড কিডনি, যদি কিডনিটা একটু একটু ভালো হয় না, কিডনির আরেকটু সুন্দর একটা শেপ দেওয়া যেতে পারে। সো কিডনির শেপের ক্ষেত্রে হ্যাঁ, সো যেখান থেকে এই লম্বা দাগটা হচ্ছে ইউরেটার। সো দিস সর্ট অফ থিংস, এই জিনিসগুলোকে একটু হাতে কলমে প্র্যাকটিস করা, সুন্দর ছবি দিতে পারলে বায়োলজিতে অনেক ভালো মার্ক পাওয়া যায়। যদি আমি সুন্দর করে রাখতে পারি না, বাট দেয়ার আর সাম স্টুডেন্টস, আমি পার্সোনালি চিনি, তোমরা, আমি আমার ফেসবুক গ্রুপে দেখি, পেজে দেখি, অনেকে অনেক সুন্দর করে ছবি এঁকে তোমরা পোস্ট করো। আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ, বিকজ আমি চাই আমার একটা গ্রুপ ক্রিয়েট হোক, যে গ্রুপটা সবাইকে হেল্প করবে। কারণ আমাদের দেশটাকে ডেভেলপ করার জন্য দরকার আছে সবাইকে হেল্প করার। সো ইটস সর্ট অফ লাইক আ প্র্যাকটিস, আরেকজনকে হেল্প করার প্র্যাকটিস, এটাই তো জীবনের লক্ষ্য। এরপরে হচ্ছে উদ্দীপকের ছবিটির ক্ষেত্রে এই ছবিটা দিয়ে বলছে, আমরা একটু আগে বললাম এটা কিডনি, তারপর দিয়ে বলছে এটা ডায়ালাইসিস হয়, হোমিওস্ট্যাসিস হয়, আর অভিস্রবণ হয়, তিনটাই রাইট। সো শব্দটা তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে, হোমিওস্ট্যাসিস মানে কি? এটা সম্পর্কে একটু পরবর্তীতে জানতে হবে, বা ইউ ক্যান গুগল ইট। হোমিওস্ট্যাসিস মিন্স দ্য প্রসেস অফ ইজ ইকুয়ালাইজেশন অফ দ্য টেম্পারেচার ইন বোথ কেসেস, মানে কোষের ভিতরে এবং বাইরে তাপমাত্রার সমতা রক্ষা করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। সুতরাং কিডনির ভিতরে তিনটাই হয়। অভিস্রবণ হচ্ছে কিভাবে হচ্ছে? কারণ অসমোরেগুলেশন হয়। এই শব্দটা তো ডেফিনেটলি এটার সাথে যাবে, অসমোরেগুলেশন। তোমরা এটা ডেফিনেটলি জানো, হোয়াট ইজ অসমোরেগুলেশন? অসমোরেগুলেশন ইজ a process is maintaining the water balances. এখন আমরা যদি বেশি পানি খাই তো আমাদের বেশি ওয়াশরুমে যেতে হবে, আমরা যদি পানি কম খাই আমাদেরকে ওয়াশরুমে কম যেতে হয়, বিকজ কিডনিসের ভিতরে যখন ব্লাডটা ফ্লো করে না, ওই অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে নেফ্রনের ভিতরে যায়, তখন এই অসমোরেগুলেশন ইজ সাচ এ বিউটিফুল প্রসেস, যেটা বোঝে যে আমাদের রক্তের মধ্যে পানির পরিমাণ কতটুকু, এবং সেই অনুপাতে সে ইউরিন প্রোডাকশন করে, অর্থাৎ মূত্র উৎপাদন করে। তোমরা মূত্রের উৎপাদনের ক্ষেত্রে মূত্রের যে কম্পোজিশন আছে জানো, 95%ই পানি। এছাড়া ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, এই জিনিসগুলো থাকে, ক্লোরাইড থাকে, সালফেট থাকে, ফসফেট থাকে। সো এই আয়নগুলো থাকে, সবগুলো মিলে 5% মতো। সো এই ইউরিন প্রোডাকশনটা হচ্ছে নেফ্রনের ভিতরে। আমরা জানি কিডনির মধ্যে 10 to 12 লাখ নেফ্রন থাকে। সো দিস আর অল আ ভেরি ইউনিক ইকোসিস্টেম ইনসাইড আওয়ার বডি। এরপরে হচ্ছে 19 নাম্বার, প্যারালাইসিসের সাধারণ কারণ কি? সাধারণ কারণ হচ্ছে স্ট্রোক হবে। ঐচ্ছিক পেশির কার্যক্রম মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে গুরু মস্তিষ্ক, সেটা হচ্ছে সেরিব্রাম। তোমরা ডেফিনেটলি এটার নাম জানো, সেরিব্রাম, মানে এই যে সবচেয়ে বড় যে পার্টটা। হ্যাঁ, তো সেরিব্রামের ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে সেরিব্রাম। তারপর নিচে হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস থাকে। তারপর এইদিকে থাকে পন্স, এগুলো হচ্ছে গিয়ে সেরিবেলাম। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে এই লম্বা হয়ে মেডুলা অবলঙ্গাটা থাকে। আর এই যে মাঝখানে যে মধ্য মস্তিষ্ক, এখানে কি থাকে? এখানে থাকে কর্পাস ক্যালোসাম, সেরিব্রাল অ্যাকুইডাক্ট এবং কর্পোরা কোয়াড্রিজেমিনা। সো দিস পার্টস একটু ক্রিটিক্যাল নামগুলো, কিন্তু ফোর ব্রেন, যেটা আমাদের ব্রেনের তিনটা পার্ট, তো ফোর ব্রেনের মধ্যে তিনটা অংশ। সেরিব্রাম ইজ দ্য হিউজ পার্ট, 80% অফ দ্য ওয়েট, টোটাল ব্রেনের 80% ও একাই নিচ্ছে সেরিব্রাম, দ্যাট ইজ ওয়াই ইজ দ্য বস। এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের প্রধান অংশ সেরিব্রাম। তারপরে সেরিব্রামের পর আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস। সো দিস আর দ্য পার্ট অফ ফোর ব্রেন। এন্ড মিড ব্রেনের ক্ষেত্রে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, তারপর হচ্ছে পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরিব্রাল অ্যাকুইডাক্ট, আরেকটা অংশ আছে পেডাঙ্কল নামে। আর পশ্চাৎ মস্তিষ্কের ক্ষেত্রে তিনটা পার্ট। নাম্বার 1 সেরিবেলাম,
পন্স, মেডুলা অবলঙ্গাটা। সো এই ক্ষেত্রে সেরিব্রাম ঐচ্ছিক পেশির কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, সেখানে নিউরনের সংযোগটা বোঝানো হয়েছে এবং বলা হয়েছে এই সংযোগস্থলটার নাম কি। আমরা সবাই জানি নিউরনের সংযোগস্থলের নাম হচ্ছে সিন্যাপসিস। এরপরে হচ্ছে উদ্দীপকের সংযোগের ক্ষেত্রে, মানে নিউরনের যে কানেক্টিভিটিটা আছে সেখানে কি ওই যে স্নায়ু উদ্দীপনা পরিবহন হয়? হ্যাঁ। ভারসাম্য সমন্বয় হয়? হ্যাঁ। সংবেদনশীলতা? ডেফিনেটলি। তিনটের রাইট আনসার। এরপরে 23 নম্বর কোশ্চেন, মাইকোব্যাকটেরিয়ামের মাধ্যমে কোন রোগটা হয়? তোমরা অবশ্যই এই শব্দটার সাথে পরিচিত, মাইকোব্যাকটেরিয়াম। তাহলে এরপরে কি ওয়ার্ডটা হবে? টিউবারকিউলোসিস। Tuberculosis. So Mycobacterium tuberculosis is a bacteria and this is the causative agent of tuberculosis. আমাদের সপ্তম অধ্যায় যে আছে বইয়ের মধ্যে গ্যাসীয় পরিবহন, সেখানে অ্যাজমা এবং হাঁপানির পরে যক্ষার ব্যাখ্যাটা লেখা আছে, সেইখানে কারণের মধ্যে লেখা আছে যে টিউবারকিউলোসিসের এই কারণটা মাইকোব্যাকটেরিয়াম। 24 কোশ্চেন, বিভিন্ন উৎসেচকের পানি যোজন সম্পন্ন হয় কোন অঙ্গাণুতে? এনজাইমের এই কানেক্টিভিটিটা হয় গলগি বডিতে, এটা মাথা রাখতে হবে। এবং নাম্বার লাস্ট কোশ্চেন, কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নাই? অ্যান্টিবডি ছাড়া একমাত্র গ্রুপ হচ্ছে গ্রুপ এবি। এটা কিভাবে বুঝবো? আমরা যেহেতু জানি গ্রুপ এ, তো গ্রুপ এ তে এ অ্যান্টিজেন থাকে এবং বি অ্যান্টিবডি থাকে। আমরা এটা জানি, যে অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিবডিটা থাকে না, অর্থাৎ এ অ্যান্টিজেন থাকলে এ অ্যান্টিবডি থাকবে না, বিকজ এই ব্লাড গ্রুপিংটা আবিষ্কার হয়েছে এইভাবে যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির রিঅ্যাকশনের ভিত্তিতে বা উপস্থিতির ভিত্তিতে। হু ডিড ইট? কার্ল ল্যান্ডস্টেইনার। রেসাস ফ্যাক্টরের কথা তোমাদের মনে আছে। সো বি গ্রুপের ক্ষেত্রে বি অ্যান্টিজেন থাকবে বাট এ অ্যান্টিবডি থাকবে। ও গ্রুপের ক্ষেত্রে নো অ্যান্টিজেন, both antibody. But in this question they have asked that which blood group has no antigen and no antibody actually. So in that case this is AB, it has both antigen, no antibody. So according to the questions it will be the answer AB because it has no antibody. It has both antigen. So এই কারণে এটা হচ্ছে ইউনিভার্সাল রিসিভার আর এটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। সো এই হচ্ছে মোটামুটি রাজশাহী ক্যাডেট কলেজের এক্সপ্লেনেশন। আর এইভাবে করে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্যাডেট কলেজের কোয়েশ্চেনের অ্যান্সারের সাথে একটু রিলেটেড এক্সপ্লেনেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার। অনেক ভালো মতো প্রিপারেশন নিবে, অনেক সুন্দর করে কম সময়ে বেশি জিনিস শিখবে এবং যতটুকু ল্যাকিং আছে তোমাদের প্রিভিয়াস স্টাডি লাইফের মধ্যে এটাকে একটু কভার করার চেষ্টা করবে। অল দ্য বেস্ট, বাই।